আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আজকের পর্বে আমরা টাইপ 4 অর্থাৎ অভেদ সম্পর্কিত এমসিকিউ গুলো সমাধান করব। আমাদের এই টাইপের মধ্যে অভেদ সম্পর্কিত এমসিকিউ গুলো থাকবে এক নাগারে, আমরা সবগুলো সমাধান করব। সবার প্রথমে জানা দরকার অভেদ কাকে বলে। চলকের যে কোনো মানের জন্য সমীকরণের উভয় পক্ষ পরস্পর সমান হলে এই সমতাকে বলা হয় অভেদ, যাকে ইংরেজিতে আইডেন্টিটি বলা হয়। আবারও বলি, চলকের যে কোনো মানের জন্য সমীকরণের উভয় পক্ষ পরস্পর সমান হলে সেই সমতাকে অভেদ বলা হয়। তো আমি যদি এখানে লিখে দেখাই, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 সমীকরণ। তো আমি এখন এক্স এর মান যদি আমি 2 বসাই, তাহলে 2 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 1, 3 স্কোয়ার অর্থাৎ 9, 2 স্কোয়ার মানে 4, 2 দুগুণে 4, 4 4 যোগ করলে 8, 1 যোগ করলে হয় 9। তাহলে আমরা দেখলাম চলকের মান আমি যখন 2 বসাইছি উভয় পক্ষ সমান হয়েছে। এবার আসলে আমি একটু চলকের মান চেঞ্জ করে দেখি তো সমান থাকে কিনা, দুই পক্ষ সমান থাকে কিনা। আমি যদি এখন এক্স এর মান 5 বসাই, এক্স এর মান 5 বসাইলাম, তাহলে 5 প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 5 প্লাস 1, 5 আর 1 যোগ করলে হয় 6, স্কোয়ার করলে হয় 36, 5 স্কোয়ার করলে হয় 25, 5 দুগুণে 10, 25 আর 10 যোগ করলে 35, 1 যোগ করলে 36। তাহলে উভয় পক্ষ পরস্পর সমান। তাহলে আমরা চলকের মান বারে বারে পরিবর্তন করতেছি, কিন্তু তবুও দুই পক্ষ সমান থাকতেছে। সুতরাং এই এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এদেরকে বলা হবে অভেদ। এই সম্পূর্ণটাকে বলা হবে অভেদ। আমি যখনই এটার পরিচয় করিয়ে দিচ্ছি অভেদ বলে, তখন চলকের মান আমি যতবার খুশি ততবার পরিবর্তন করি না কেন, দুই পক্ষ সমান থাকবে। যখন আমি একটা সমীকরণকে অভেদ হিসেবে পরিচয় করিয়ে দিচ্ছি, তখন সেখানে চলকের মান আমি যতবার খুশি ততবার পরিবর্তন করি না কেন, দুই পক্ষ পরস্পর সমান থাকবেই। অভেদের এটা হচ্ছে একটা বৈশিষ্ট্য। দেখেন, অভেদ আর সমীকরণের মধ্যে তফাৎটা কোনটা? সেটা হচ্ছে অভেদ কিন্তু সমীকরণের ভিতরেরই একটা অংশ, অর্থাৎ যত সমীকরণ আছে তাদের মধ্য থেকেই কিন্তু অভেদটা আসছে। সমীকরণের ক্ষেত্রে কোনো কোনো সমীকরণের চলকের একটা নির্দিষ্ট মানের জন্য দুই পক্ষ সমান হয়, অথবা চলকের নির্দিষ্ট 2টা মানের জন্য দুই পক্ষ সমান হয়, অথবা চলকের নির্দিষ্ট 3টা মানের জন্য দুই পক্ষ সমান হয়। আবার কখনো কখনো চলকের ওই নির্দিষ্ট মানগুলো বাদে অন্য মান বসাইলে আবার দুই পক্ষ সমান হয় না। যেমন আমি যদি বলি যে এক্স প্লাস 2 ইকুয়াল টু 7, এটা একটা সমীকরণ। তো এখানে এক্স এর মান 5, তাহলে আমি যদি এক্স এর মান 5 বসাই তাহলে দুই পক্ষ সমান থাকবে। কিন্তু আমি যদি এক্স এর মান 5 ব্যতীত অন্য কোনো সংখ্যা বসাই তাহলে আবার দুই পক্ষ সমান থাকবে না। দেখেন, এটা একটা সমীকরণ, কিন্তু এখানে আমি যখন চলকের নির্দিষ্ট মান ব্যতীত অন্য কোনো মান বসাইলাম তখন কিন্তু দুই পক্ষ সমান থাকে নাই। কিন্তু আমি যখন অভেদ বলবো তখন আমি চলকের মান যতবার খুশি ততবার পরিবর্তন করি না কেন, যেটা খুশি সেটা বসাই না কেন, দুই পক্ষ সমান থাকবে। তাহলে এই অভেদ সমীকরণের ভিতরেরই অংশ। সমীকরণ যদি অনেক হয় সেখান থেকে কিছু সমীকরণ অভেদ হিসেবে অন্তর্ভুক্ত হবে। কারা? যেখানে চলকের মান আমি যতবার খুশি ততবার পরিবর্তন করি না কেন, দুই পক্ষ সমান থাকতেছে, তখন আমি ওই সমীকরণকে স্পেশালভাবে আলাদা করে নামকরণ করতেছি অভেদ। ত্রিভুজ 3টা বাহু থাকলেই আবদ্ধ ক্ষেত্রকে আপনি বলতেছেন ত্রিভুজ, কিন্তু তাদের বাহুগুলোর বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনি এদের নামকরণ আলাদা করতেছেন না। যেমন দেখেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কাকে বলতেছেন? সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকতেছে তাকে আপনি বলতেছেন অতিভুজ। বাকিরাও তো বাহু, কিন্তু আপনি তার আলাদা করে একটা স্পেশাল নাম দিচ্ছেন। এই যে সমকোণের বিপরীতে যেই বাহুটা থাকে তাকে আপনি বলতেছেন অতিভুজ। একটা বৈশিষ্ট্যের ভিত্তিতে আপনি তার একটা আলাদা নামকরণ করতেছেন। তো একই রকমভাবে এই অভেদও সমীকরণের অন্তর্ভুক্ত, অর্থাৎ অভেদের ক্ষেত্রে চলকের যে কোনো মানের জন্য দুই পক্ষ সমান হয়, কিন্তু সকল সমীকরণের ক্ষেত্রে কিন্তু দুই পক্ষ সমান হবে না চলকের যে কোনো মানের জন্য সময়ে। ঠিক আছে, আচ্ছা, ওকে, ফাইন। তো এখন আসুন আমরা আমাদের অঙ্কের মধ্যে চলে যাই। যে কোনো অভেদ
চলক কতটি মানের জন্য সত্য? যে কোনো অভেদ চলকের, হ্যাঁ, যে কোনো অভেদ চলকের কতটি মানের জন্য সত্য? সেটি হচ্ছে অসংখ্য মানের জন্য সত্য। যে কোনো অভেদ চলকের অসংখ্য মানের জন্য সত্য হবে। আমি চলকের মান যতবার খুশি ততবার পরিবর্তন করি না কেন, দুই পক্ষ সমান হবেই। আচ্ছা, তাহলে 56 নম্বর প্রশ্ন সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটা। এবার আমরা 57 নম্বর প্রশ্নে যাব। 57 নম্বর প্রশ্নে কি বলছে? নিচের কোনটি অভেদ? তো দেখেন এখানে সমান চিহ্ন দেওয়া আছে, তবে আমরা এখন দুই পক্ষকে মিলাই দেখব। আমরা এখন দুই পক্ষকে চেক করে দেখব। দেখেন এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু 2x স্কোয়ার প্লাস 8। তো এখানের মধ্যে যেই বিষয়টা, আমরা যদি এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার, এটা যদি একটু নোটের মধ্যে একটু লিখি, নোটের মধ্যে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার। এখন দেখেন এক্স প্লাস টু হোল স্কোয়ার, আমি কি এখানের মধ্যে সমীকরণ অ্যাপ্লাই করি, যে সূত্র অ্যাপ্লাই করতে পারি না? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার। এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করতে পারি, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস টু স্কোয়ার। এখন দেখেন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, এখানের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর, মাইনাস ফোর এক্স কাটা, তাহলে থাকতেছে এক্স স্কোয়ার অর্থাৎ টু এক্স স্কোয়ার প্লাস ফোর অর্থাৎ প্লাস এইট। তাহলে আমরা কী দেখলাম? এখান থেকে এটা আসছে এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস এইট, টু এক্স স্কোয়ার প্লাস এইট। এই যে আমরা লাইনটা পেলাম, এখন আমি চলকের মান যতবার খুশি ততবার পরিবর্তন করি না কেন, দুই পক্ষ সমান হবেই। দেখেন সবাই একটু খেয়াল করেন, এক্স প্লাস টু হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস এইট হয়েছে। আপনি এখন চলকের মান যতবার খুশি ততবার পরিবর্তন করেন না কেন, দুই পক্ষ সমান হবেই হবে। আপনি যদি এক্স এর মান টু বসান, যদি আপনি বসান, আপনি যদি এক্স এর মান টু বসাইতে চান তাহলে বসান টু, তাহলে কি হবে এতে করে? টু প্লাস টু তাহলে ফোর স্কোয়ার মানে হচ্ছে 16, টু মাইনাস টু তাহলে হয় জিরো, জিরো স্কোয়ার মানে জিরো। এখানে টু স্কোয়ার তাহলে ফোর, চার দুগুণে আট, আট আট যোগ করলে হয় 16। দেখেন তো দুই পক্ষ সমান হয়েছে না? দুই পক্ষ সমান হয়েছে। আপনি আবার এক্স এর মান থ্রি বসান, এখানেও থ্রি বসান, তাহলে থ্রি প্লাস টু ফাইভ, ফাইভ স্কোয়ার মানে 25। এখানের মধ্যে থ্রি থেকে টু মাইনাস করলে হয় ওয়ান, ওয়ান স্কোয়ার মানে ওয়ান। এখানের মধ্যে থ্রি স্কোয়ার মানে নয়, নয় দুগুণে 18, 18 আর 8 যদি আমরা যোগ করি তাহলে 26। দুই পক্ষ সমান হয়েছে না? সমান হয়েছে। এই ক নাম্বারটা হচ্ছে অভেদ। আমি এখানে চলকের মান যা খুশি তা পরিবর্তন করি না কেন, যতবার খুশি ততবার পরিবর্তন করি না কেন, দুই পক্ষ পরস্পর সমান থাকতেছে। কিন্তু আপনি যদি খ গ ঘ এই তিনটা অপশনের দিকে তাকান, আপনি দেখবেন যে না, মান মিলতেছে না। আসলে আমি একটু প্রমাণ করে দেখাই। যদি আমি এক্স এর মান, আমি ক্ষয়ের জন্য দেখাচ্ছি এখন, হ্যাঁ ক্ষয়ের জন্য দেখাচ্ছি। দেখেন এক্স এর মান যদি আমি এখন 3 বসাই আর ওয়াই এর মান 2 বসাই তাহলে কি হবে? তাহলে থ্রি টু থ্রি ইন্টু টু, দেখেন তো দুই পক্ষ সমান হয় কিনা? 3 আর 2 যোগ করলে হয় 5, 5কে স্কোয়ার করলে হয় 25, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1কে স্কোয়ার করলে হয় 1, 3 4 12, 12 দুগুণে 24। দেখেন এখানে 26 আর এখানে 24, আমি চলকের মান বসাইছি, দুই পক্ষ সমান হয় নাই, হবে না। তাহলে এই যে খ নাম্বার অপশনটা সঠিক না। একই রকমভাবে আপনি যদি গ নাম্বারও এক্স আর ওয়াই আছে, তো আপনি দুইটা মান বসান দুইটা মান, দেখবেন দুই পক্ষ সমান হবে না। আপনি ঘ নাম্বারের ক্ষেত্রে দুই পক্ষ সমান হবে না। তাহলে সেই ক্ষেত্রে এই খ গ ঘ এই তিনটা অপশন সঠিক না। সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশনটা, কারণ এখানে আপনি চলকের মান যা খুশি তা বসান, দুই পক্ষ সমান থাকবেই থাকবে। অভেদের ক্ষেত্রে এটা বৈশিষ্ট্য যে দুই পক্ষ সমান থাকবেই থাকবে। ওকে, এবার 58 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অভেদ? অর্থাৎ একই রকমের প্রশ্ন। আমরা যদি এখন এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ইকুয়াল টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস 9, এক্সের মান যদি আমি 1 বসাই তাহলে কি হয়? 1 প্লাস থ্রি তাহলে ফোর স্কোয়ার মানে 16, 1 মাইনাস থ্রি তাহলে হয় -2, -2কে স্কোয়ার করলে হয় 4। এখানে তো 1 স্কোয়ার তার মানে 1, 9 আর 1 যোগ করলে হয় 10, 10 দুগুণে 20। দেখেন দুই পক্ষ কি সমান হয়েছে? আচ্ছা, দুই পক্ষ সমান হয়েছে। এখনই আমরা সিদ্ধান্তে না যাই, আসেন চলকের মান আবার পাল্টাই, থ্রি বসাই। তাহলে 3 প্লাস 3 তাহলে হয় 6, 6 স্কোয়ার মানে 36, 3 মাইনাস 3 তাহলে 0, 0 স্কোয়ার মানে 0, 3 স্কোয়ার তার মানে 9, 9 আর 9 যোগ করলে হয় 18, 18 দুগুণে 36। তাহলে দুই পক্ষ পরস্পর সমান হইছে,
দুই পক্ষ পরস্পর সমান হয়েছে। তাহলে এই ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। কিন্তু আপনি যদি খ নাম্বারের মধ্যে বসান, আপনি জাস্ট এক্স এর মান 1ই বসাই দেখেন না কি হয় ঘটনা। 1 + 2 তাহলে হয় 3, 3কে স্কোয়ার করলে হয় 9। এখানে তো 1 - 2 তাহলে -1, -1কে স্কোয়ার করলে হয় 1। এখানের মধ্যে 1 + 4 তাহলে এইদিকে 10 আর এইদিকে 5 সমান হয়েছে, সমান হয় নাই। তাহলে আমরা বলতে পারি এই ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, বাকিগুলো হয় নাই। আচ্ছা ঠিক আছে। এবং একটা কথা আমি একটু বলে রাখি, সেটা হচ্ছে যত বীজগাণিতিক সূত্র আছে, বীজগাণিতিক সূত্র বলেন, বীজগাণিতিক অনুসিদ্ধান্ত বলেন, এরা সবাই অভেদ। যত বীজগাণিতিক সূত্র আছে, অনুসিদ্ধান্ত আছে, এরা সবাই অভেদ। কারণ যত বীজগাণিতিক সূত্র আছে এরা প্রমাণিত সত্য, এরা প্রমাণিত সত্য। আপনি চলকের মান যা খুশি তা বসান, বামপক্ষ ডানপক্ষ সমান হবেই হবে। এবং মনে রাখতে হবে বীজগাণিতিক সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহার করে যেই সমীকরণগুলো তৈরি করা হয় তারাও অভেদ। আবার বলি বীজগাণিতিক সূত্র বা অনুসিদ্ধান্ত ব্যবহার করে যে সমীকরণগুলো তৈরি করা হয় তারাও অভেদ। কিভাবে করে দেখেন, আমি যদি লিখি যে x+1² দেখেন, এক্সকে আমি মনে মনে এ ভাবতেছি আর 1কে বি ভাবতেছি। তাহলে a+b² = a² + 2ab+b²। এই যে লাইনটা আমি লিখলাম, আমি a+b² এর সূত্র অবলম্বন করে, a+b² এর সূত্র অনুসরণ করে আমি এই সমীকরণটা লিখেছি। এটাও অভেদ। আপনি চলকের মান যতবার খুশি ততবার পাল্টান, দুই পক্ষ সমান হবেই হবে, দুই পক্ষ সমান হবেই হবে। তাহলে বীজগাণিতিক সূত্র, অনুসিদ্ধান্ত তাদেরকে অনুসরণ করে, তাদেরকে অবলম্বন করে যেই সমীকরণগুলো তৈরি করা হবে তারাও অভেদ। ওকে ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে 58 নাম্বার যেই প্রশ্নটা, সেখানের মধ্যে আমরা এই ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আপনি এক্স এর মান যদি 1 বসান তাহলে দুই পক্ষ সমান হয় 4² তার মানে 16, এখানের মধ্যে -2² তার মানে 4, এখানে তো 1² তাহলে 1, 9 আর 1 10, 10 দুগুণে 20, দুই পক্ষ সমান হয়েছে, ক নাম্বারটা সঠিক উত্তর। এবার আমরা 59 নাম্বার প্রশ্নে চলে যাই। 59 নাম্বার প্রশ্নে বলছে কোনটি অভেদ, ওই যে একই প্রশ্ন। তাহলে এখন দেখেন x+1² - x-1²। আচ্ছা আমরা কি বারে বারে সংখ্যা দিয়েই চেক করব? আসলে দেখি x+1² মানে কি, x² + 2x + 1। এবার এখানের মধ্যে x-1² এর সূত্র কি, x² - 2x + 1। দেখেন তো যদি ব্র্যাকেটগুলো উঠাই দিই, x² + 2x + 1, এই যে এটা যেহেতু এখানে দেওয়া আছে জন্য লিখলাম। এই ব্র্যাকেটটা যদি উঠাই তাহলে মাইনাসের কারণে চিহ্নগুলো পাল্টাবে, -x² -এ +2x প্লাসে মাইনাসে -1 = 4x। তাহলে দেখেন যেই বিষয়টা সেটা হচ্ছে +x² -x² বাদ, তারপরে +1 -1 বাদ, 2x তাহলে হয় 4x = 4x। দুই পক্ষ সমান হয়েছে, তাহলে আর বুঝতে বাকি নাই, এটাই হচ্ছে অভেদ। আপনি এখন যদি চলকের মান বসায় চেক করতে চান, যে আমি মান বসায় চেক করি, তাও এটাই হবে। ঠিক আছে, ওকে ফাইন। যখন আমি এটাকে ভেঙে একদম ক্যালকুলেশন করে দেখলাম যে এই পক্ষ সমান হয়েছে, তাহলে এটা যে অভেদ এটা বুঝতে আর বাকি নাই। ওকে ফাইন। এবার আসেন 60 নাম্বার প্রশ্নে যাই। এখানেও বলছে নিচের কোনটি অভেদ। তো অভেদ যদি হতে হয় তাহলে যেই বিষয়টা সেটা হচ্ছে সমান চিহ্ন থাকবে এবং দুই পক্ষে দুইটা পক্ষ থাকবে, বাম পক্ষ ডান পক্ষ। যদি অভেদ হতে হয় তাহলে তাকে তো সমীকরণ হইতে হবে, কারণ অভেদ তো সমীকরণের অংশ। আচ্ছা সমীকরণ কাকে বলে? সমীকরণ বলা হয় অজ্ঞাত রাশি অর্থাৎ চলক, প্রক্রিয়া চিহ্ন এবং সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। চলক, প্রক্রিয়া চিহ্ন, সমান চিহ্ন সংবলিত গাণিতিক বাক্যকে বলা হয় সমীকরণ। তাহলে সমীকরণ হতে হলে সমান চিহ্ন থাকতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে। সমীকরণ হতে হলে সমান চিহ্ন থাকতে হবে, দুইটা পক্ষ থাকতে হবে, না দুটো সমীকরণ হয় না, তাই না? তাহলে এখানে তো আমি সমান চিহ্ন দেখতেছি না, তাহলে এটা সমীকরণই না, তাহলে এটা অভেদ হবে কিভাবে করে? কারণ অভেদ তো সমীকরণের ভিতরের অংশ, এটাও তো সমীকরণ না, কারণ সমান চিহ্ন দিয়ে ওই পাশে কোনো পক্ষ নাই। আমি কিভাবে করে এই পাশ আর ওই পাশ সমান প্রমাণ করে দেখাবো? গ নাম্বারটার দিকে তাকাই, x + a × x + b = x² + a + b × x + ab। প্রিয় শিক্ষার্থীরা আপনারা জানেন এটা একটা সূত্র, x + a × x + b =
এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই যে এটা একটা সূত্র, তাহলে আমরা বলছি যত বীজগাণিতিক সূত্র আছে তারা অভেদ। আপনি এখানে তো চলকের মান যা খুশি তা বসান না কেন, বারে বারে পরিবর্তন করেন না কেন, দুই পক্ষ সমান থাকবেই থাকবে। ওকে, ঠিক আছে, তাহলে গ নম্বর অপশনটা সঠিক। 61 নম্বর প্রশ্নটা কি বলছে? 61 নম্বর প্রশ্ন বলছে অভেদের ক্ষেত্রে সকল বীজগণিতীয় সূত্রই অভেদ। ইয়েস, কথাটা সঠিক। সকল অভেদী সমীকরণ, ইয়েস, এই কথাটাও সঠিক, কারণ যত অভেদ আছে তারা অবশ্যই সমীকরণ, কারণ অভেদ তো সমীকরণের ভিতরের জিনিস, তাহলে যত অভেদ আছে তারা অবশ্যই অবশ্যই সমীকরণ। ওকে, তবে সকল সমীকরণই অভেদ এই কথাটা ঠিক নয়। সকল সমীকরণ অভেদ এই কথাটা কি ঠিক? যত সমীকরণ আছে সবাই কি অভেদ? না, যত সমীকরণ আছে তাদের মধ্যে একটা অংশ তারা অভেদ। কারা? যারা ওই শর্তটা মানবে, চলকের মান যা খুশি তা বসাই না কেন দুই পক্ষ সমান থাকবে, চলকের মান যতবার খুশি ততবার পরিবর্তন করি না কেন দুই পক্ষ সমান থাকবে, এই শর্ত যারা মানবে তারা অভেদ হবে। সমীকরণের ভিতরে যারা এই শর্ত মানবে যে চলকের মান যতবার খুশি ততবার পরিবর্তন করি না কেন দুই পক্ষ সমান হবেই হবে, ওই সমীকরণগুলোই অভেদ, অন্যরা না। যেই সমীকরণের ক্ষেত্রে চলকের মান নির্দিষ্ট থাকে, যে চলকের এই মানের জন্যই শুধুমাত্র এটা সত্য, চলকের মান এটা পাল্টাইলেই এটা মিথ্যা হয়ে যাবে, তারা অভেদ হইতে পারে না, তারা অভেদ হইতে পারে না। সুতরাং সকল সমীকরণই অভেদ এই কথাটা সঠিক না। তাহলে সকল বীজগণিতীয় সূত্রই অভেদ সঠিক, সকল অভেদী সমীকরণ এটাও সঠিক, তবে সকল সমীকরণই অভেদ এটা সঠিক না। তাহলে 1 ও 2 সঠিক, 1 ও 2 ক নম্বর অপশনে রয়েছে। এবার আমরা যাব 62 নম্বর প্রশ্নে। 62 নম্বর প্রশ্নে বলছে x মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, এটি একটি অভেদ, এটি একটি সমীকরণ, x এর সকল মানের জন্য সিদ্ধ হয়। আসেন আমরা একটু চেক করে দেখি। x মাইনাস 3 হোল স্কোয়ার, x মাইনাস 3 হোল স্কোয়ার, আমরা এটা যদি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র আমরা যদি ভাবি, তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস 3 স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 দুগুণে 6x প্লাস 9, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। আমরা দেখলাম এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9। আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে বলছিলাম বীজগণিতিক সূত্র অথবা অনুসিদ্ধান্ত অনুসরণ করে যেই সমীকরণগুলো লেখা হয় তারাও নিজেরা অভেদ। তাহলে এখানের মধ্যে এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এটাও অভেদ। তাহলে আমরা বলতে পারি এক্স মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9 এটি একটি অভেদ। এই তথ্যটি সঠিক। এটি একটি সমীকরণ, অবশ্যই এটা একটা সমীকরণ। এই যে চলক আছে, প্রক্রিয়া চিহ্ন আছে, সমান চিহ্ন আছে, তাহলে এটা সমীকরণ। এক্স এর সকল মানের জন্য সিদ্ধ হয়, সিদ্ধ হয় মানে সত্য হয়, তাহলে এক্স এর যে কোনো মান আপনি বসান না কেন এটা সত্য হবেই, কারণ এটা অভেদ না, এটা তো অভেদ। সুতরাং এক্স এর যে কোনো মান আপনি বসান না কেন সিদ্ধ হবেই, দুই পক্ষ সমান হবেই, তাহলে এটাও সঠিক। তাহলে এখানে তিনোটা অপশনই সঠিক, তাহলে এটা ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা এমসিকিউগুলো সমাধান করলাম, এই এমসিকিউগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।